এইসব ভাবতে ভাবতে কখন জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ টিউবলাইট ভেঙে যাওয়ার আওয়াজ শুনলাম। ওই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে লাইট জ্বালালাম, কিন্তু কই, কোথাও কিছুই হয়নি। সব ঠিক আছে, আলোও ঠিক মতো জ্বলছে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 3:30 বাজে। আমি আবার আলো অফ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। কোনো ইঁদুর মরেছে কি ভাবলাম, কাল সকালে উঠে দেখতে হবে। আমি এই ভেবে পাশ ফিরে শুলাম। ফিরে আমার শরীর ভোর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার মাথার কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। সে রিন রিন গলায় বলল, কেমন আছো সুদীপ? আমি সেই গলার স্বর চিনি, এটা তো রাখির গলা। আমি বললাম, কে তুমি? ছায়ামূর্তি বলল, আমি রাখি। আমি ধরপড় করে উঠে বসলাম। রাখি হেসে উঠল। কি হলো, আমায় দেখে ভয় পাচ্ছ নাকি? আমি কোনো রকমে বললাম, না না, কিন্তু হঠাৎ করে তোমায় দেখে চমকে উঠেছিলাম। আমি রাখিকে বললাম, তুমি কেমন আছো? রাখি আবার হেসে উঠল, বলল, আমি এখন খুব ভালো আছি। কোনো দুঃখ নেই, কোনো আনন্দ নেই, শুধু প্রতিশোধের নেশা আছে, যার জন্য আমি এখনও মুক্তি পাচ্ছি না। আমি বললাম, কিসের প্রতিশোধ? কার উপর প্রতিশোধ? রাখি বলল, প্রায় কমপ্লিট আমার প্রতিশোধ নেওয়া, আর একজন বাকি, তারপর আমার মুক্তি। আমি বললাম, তাহলে কি তুমিই আমাকে দিয়ে এইসব খুন করিয়েছ? রাখি আবার হেসে উঠল, বলল, হ্যাঁ, তুমি তো আমার সব ছেলে, আমার প্রতিশোধ মানেই তো তোমার প্রতিশোধ। আমি চেঁচিয়ে উঠলাম, বললাম, কেন করালে তুমি আমার সাথে এরকম? কেন করলে তুমি আমার সাথে এরকম? আমি তো তোমার কোনোদিন ক্ষতি করিনি। আমি শুধু বলেছিলাম আমি তোমায় বিয়ে করতে পারবো না, তা তুমি অবুঝের মতো সুইসাইড করলে। এর জন্য কি আমি দায়ী? রাখি বলল, এত ব্যস্ত হচ্ছ কেন? কাল রাতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কাল সকালেই তোমার কাজ সম্পূর্ণ হবে। আমি বললাম, না না, আমি এইসব কাজ করতে পারবো না, আমায় ক্ষমা করো, আমি কোনো খুনি নই। আমি সামনে তাকিয়ে দেখলাম কেউ নেই। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? আমি তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম, কিন্তু কই, কেউ তো নেই সামনে। বসে থাকলাম। সকাল হলে আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। আমি বিকাশের বাড়ি গেলাম। বিকাশের দরজা ধাক্কা দিলাম। বিকাশ ঘুম ঘুম চোখে উঠে এলো। বিকাশ বলল, কি ব্যাপার এত সকালে? চোখ মুখ দেখে মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি বিকাশকে বললাম, তোর কোনো সাধু চেনাশোনা আছে? আমার খুব বিপদ, আমার পেছনে কোনো অশরীরই পড়েছে। বিকাশ আমার মুখের দিকে বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে জোরে জোরে হেসে উঠল, বলল, নেশা করেছিস নাকি আজকাল? কী সব ভুলভাল বলছিস? আমি বললাম, হাসিস না, সত্যি বলছি। বিকাশ বলল, বাড়ি যা, গিয়ে রেস্ট নে, আজ স্কুলে আসতে হবে না। আমি বললাম, আমি ঠিক আছি, আমায় সাহায্য কর তুই, না হলে আমি মরে যাব। বিকাশ বলল, কোনো ভালো ডক্টর দেখা, আর আজ আসিস না স্কুলে। আমি কি আর করব, বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে ভাবলাম, একদিকে বাড়ি থাকাই ভালো, যদি ওই অশরীরই আমায় দিয়ে আজ নতুন কোনো খুন করায়, তার থেকে বাড়ি থাকলে আমার দ্বারা আর কোনো খুন হবে না। তাই আমি বাড়ি ঢুকে দরজায় তালা দিয়ে বসে থাকলাম। সেই সময় আবার সেই আওয়াজ আমি শুনতে পারলাম, কিন্তু সেই আওয়াজ আমি চিনি, এটা তো রাখির আওয়াজ। ওঠো, রেডি হও, স্কুলে যাও, আর সময় নেই, আজই সেই দিন। আমি বললাম, আজ কোন দিন? কিন্তু কোনো উত্তর পেলাম না। এবার আমি আবার সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম, বললো, স্কুলে যাও, যে কাজ শুরু করেছি সেটা সম্পূর্ণ করতে হবে। আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো উঠলাম, রেডি হলাম স্কুলে যাবার জন্য। স্কুলে ঢুকতে যাচ্ছি, এমন সময় বিকাশের সাথে দেখা। বিকাশ আমায় দেখে চমকে উঠল, বললো, কী ব্যাপার, বললি যে আজ স্কুলে আসবি না? আমি বললাম, বাড়ি বসে কি করব, তাই এলাম। বিকাশের হাতে দেখি কাস্তে। বিকাশকে বললাম, কোথায় যাচ্ছিস কাস্তে নিয়ে? বিকাশ বলল, সামনের মাসে স্কুলে পুষ্প প্রদর্শনী উৎসব হবে, স্কুলের ছাদে। তুই তো জানিস আমি প্রতিবারই এই প্রদর্শনীটা তদারকি করি, তাই ওখানে একটু কাজ আছে, ছাদে যাচ্ছি, তুইও চল, আমার একটু সাহায্য হবে। আমি বললাম, আমি হেডমাস্টারের ঘর থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসছি। বিকাশ বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি হেডমাস্টারের ঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ কানে সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। সেই আওয়াজ বলল, যাও যাও বিকাশের সাথে, পরে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবে। আমিও মন্ত্রমুগ্ধের মতো ছাদের দিকে গেলাম। ছাদে গিয়ে দেখি বিকাশ ছাদের কার্নিস ধরে নিচের দিকে ঝুঁকে কি দেখছে। বিকাশ আমার পায়ের আওয়াজ শুনে বলল, দেখ, এখানে এসে স্কুলের পিছন দিকের দেওয়াল বেয়ে এই গাছ উঠেছে। আমায় দেখে সে আবার নিচের দিকে তাকিয়ে থাকলো।
আমিও ওর কথা অনুযায়ী ওই দিকে এগোতে লাগলাম। তখন আবার সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। বলল, দেখো বিকাশ কেমন নিচের দিকে তাকিয়ে আছে, তুমি ওকে একটা ধাক্কা দাও। আমি এগিয়ে গেলাম ওকে ধাক্কা দেবার জন্য। তখন আমার মনে হলো, আমি কি করছি। আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করলাম। আমি বিকাশকে বললাম আমি নিচে যাচ্ছি বলে আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলাম। সেই সময় আমি রাখির আওয়াজ শুনলাম। রাখি বলল, নিচে নেমো না নিচে, ওপরে যাও। আমি যেন আস্তে আস্তে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। তারপর আমি আবার ওপরে গেলাম। বিকাশ তখনও নিচের দিকে তাকিয়ে। আমি পিছন থেকে বিকাশকে ধাক্কা মারলাম। বিকাশ নিচে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি ছাদ থেকে নামলাম। দেখলাম সব স্টুডেন্ট টিচাররা স্কুলের পিছন দিকে দৌড়াচ্ছে। আবার সেই আওয়াজ শুনলাম। বলল, বাড়ি ফিরে যাও, তোমার কাজ শেষ। আমি বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে আমি কান্নায় ভেঙে পড়লাম। প্রেজেন্ট ডে, বৃষ্টি দেখতে দেখতে আর এই ঘটনাগুলো পুরোপুরিভাবে সাজাতে সাজাতে কখন জানি না সন্ধে হয়ে এসেছে। আমি আজ সকালেই ফিরলাম বিকাশকে দাহ করে। কেউই জানে না বিকাশের মৃত্যুর পিছনে আমিই দায়ী। আগামীকাল স্কুলে শোক সভা আয়োজিত হবে। স্কুলের সবাই বিকাশকে দেখেছিল ছাদে যেতে, কিন্তু আমায় কেউ দেখেনি। আমার স্কুলের খাতায় কাল সিগনেচার না থাকায় আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম। হঠাৎ আবার সেই পচা গন্ধ আর ঠান্ডার অনুভূতি হলো। এবার আমি কোনো ভয় পাইনি। আমি যেন এটার জন্য অপেক্ষা করছিলাম। আমি দেখলাম দুটো ছায়ামূর্তি সামনে দাঁড়িয়ে। আমি বললাম, রাখি এসো, কিন্তু তোমার সাথে আর একজনকে। রাখি বলল, উনি আমার বাবা। যে গুরুগম্ভীর আওয়াজ এতদিন শুনে এসেছ উনি সেই। আমি বললাম, এবার বলো আমায় দিয়ে এইরকম কাজ করানো হলো কেন। রাখি বলতে শুরু করলো, প্রতীক যেদিন তোমায় মেরেছিল তারপর দিন আমি তোমার বাড়ি আসি। তোমার এই অবস্থা দেখে আমার প্রতীকের ওপর রাগ হয়। আমি সেদিন তোমার বাড়ি থেকে বাড়ি ফিরি। বাড়িতে আমি জানিয়েই দিই আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব। আমার বাবা প্রথমে রাজি না হলেও পরে আমার জেদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। তারপর দিন বাবা রাজি হয়েছেন এটা জানানোর জন্য তোমার বাড়ি আসছিলাম। সেই সময় আমার রাস্তা আগলে প্রতীক এসে দাঁড়ায়। প্রতীক বলে, সুদীপকে ভুলে যা, আমি তোকে ভালোবাসি, সুদীপ আসবে না আর কোনো দিন। আমি এই কথা শুনে প্রতীককে চড় মারি। আমি বলি, তোর মতো কুলাঙ্গারকে ভালোবাসবো, তাও আবার আমি। প্রতীক পকেট থেকে টাকা বার করে আমার মুখে ছুঁড়ে মারে, বলে, দেখ কত টাকা লাগবে বল, সুদীপ তোকে কোনোদিন কিছু দিতে পারবে। আমি বলি, আমি টাকার জন্য সুদীপকে ভালোবাসিনি, টাকার গরম আমার কাছে দেখাবি না। প্রতীক আমার এই কথা শোনার পর বলল, ঠিক আছে দেখে নেব তোকে। আমি সেদিন বাড়ি ফিরে আসি। সেদিন রাতে আমি আর বাবা মোটর সাইকেলে করে তোমার বাড়ি যাচ্ছিলাম। তখন পিছন থেকে একটা টাটা সুমো ধাক্কা মারে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। গাড়ি থেকে কিছু লোক নেমে এসে আমায় আর আমার বাবাকে গাড়িতে তুলে নিয়ে যায় প্রতীকদের বাড়িতে। প্রতীক, তপন আর বিকাশ তিনজন বসে মদ খাচ্ছিল। প্রতীক আমায় দেখে বলে, কিরে তোর খুব দেমাগ হয়েছিল তাই না? আমার অফার আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি, আর তোর এত দেমাগ। বলল, আমি তোর এমন অবস্থা করব তুই সমাজে কাউকে মুখ দেখাতে পারবি না। ওরা তিনজনে মিলে আমার হাত টেনে ধরে নিয়ে ঘরে যেতে চায়। আমার বাবা বাধা দেবার চেষ্টা করে। ওরা তিনজন মিলে আমার বাবাকে মাটিতে ফেলে কিল চড় লাথি মারতে থাকে। আমার বাবার শ্বাসকষ্ট ছিল। আমার বাবার শ্বাসকষ্ট শুরু হয়। আমি ওদের পা ধরে বলি, আমার বাবাকে মেরো না, ছেড়ে দাও। কিন্তু আমার কথা কেউ শোনে না। ওরা মারতে থাকে। শেষে আমার বাবা মারা যান। ওরা এতেও শান্ত হয় না। ওরা তিনজন মিলে আমাকে ধর্ষণ করতে উদ্যোগী হয়। আমি বাধা দিতে গেলে আমার হাত পিছনে দড়ি দিয়ে বেঁধে দেয়। ওরা এত জোরে বেঁধেছিল যে আমার হাতের হাড় ভেঙে যায়। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠি, কিন্তু ওই মানুষরূপী পশুগুলোর কোনো ভ্রুক্ষেপ ছিল না। ওরা তিনজন মিলে আমায় ধর্ষণ করে। আমি যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে দেখি ওরা আমার বাবাকে আর আমাকে একটা মাঠে নিয়ে এসেছে। আমি ওদের বলি আমায় ছেড়ে দেবার কথা, কিন্তু ওরা কোনো কথা কানে নেয়নি। ওরা আমায় জীবন্ত কবর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এই ঘটনার পর প্রতীক তার বাবার ব্যবসায় ঢুকে যায়, তাই কলেজ ছেড়ে দেয়। প্রতীকই রটিয়েছিল যে আমি সুইসাইড করেছি। আমার বাড়িতে আমি আর আমার বাবা ছাড়া কেউ নেই, তাই আর কোনো কেসও ফাইল হয়নি। আমিও আমার বাবা প্রতিশোধ নেবার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। সেদিন তুমি ওই মাঠে এলে,
তোমার সাইকেলের চেন পড়ে যায়, সেই দিন থেকেই আমার প্রতিশোধ শুরু হয়। আমি বললাম, কিন্তু বিকাশ প্রতীককে কি করে চিনলো, আর প্রতীকই বা তপনকে কি করে চিনলো? রাখি বলল, তপন আর প্রতীকের বাবা বিকাশের বাবার ব্যবসার পার্টনার ছিল, সেখান থেকেই এদের পরিচয়। আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, এবার আমাদের মুক্তি। তুমি ভালো থেকো সুদীপ। এই জন্মে আমাদের মিলন হলো না, কিন্তু পরের জন্মে আমি শুধু তোমারই। এই বলে ছায়ামূর্তি দুটি অদৃশ্য হলো। আমার রাখির জন্য খুব কষ্ট হতে লাগলো। আমার কোনো অপরাধ বোধ ছিল না। রাখি আমার মাধ্যমে প্রতিশোধ নেওয়ায় আমার মধ্যে কোনো আফসোস ছিল না। আমি তারপর দিন স্কুলে যাই। আমায় হেডমাস্টার ডাকেন। আমায় বলা হয় বিকাশের পদে আমায় নিযুক্ত করা হলো। স্কুলে বিকাশের শোক সভা হলো, তারপর স্কুল ছুটি হয়ে গেল। আমি স্কুল থেকে বেরিয়ে দুটো ফুলের তোড়া কিনলাম। কিনে যে মাঠে রাখি আর রাখির বাবাকে কবর দেওয়া হয়েছিল, সেই মাঠে গিয়ে শেষ প্রান্তে সত্যি দুটো কবর দেখতে পারলাম। আমি ওই ফুলের তোড়া দুটো ওই কবরে দিলাম। মনে হলো রাখি যেন আমার দিকেই তাকিয়ে আছে, যেন বলছে, আমি সব সময় তোমার পাশে আছি সুদীপ, শুধু মনে রেখো একদিন আমিও ছিলাম। বন্ধুরা, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন অনেক গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।